আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব ৫৩। স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামানের ব্লাড প্রেশার হাই। দুশ্চিন্তায় ঘামছেন তিনি দরদরিয়ে। মাথার কাছে হাই ভোল্টেজের এসি, ঘুরছে বৈদ্যুতিক পাখাও। তবুও একটা এয়ার কুলার হাতে নিয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে লিও। এত কিছুর পরেও মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে না মন্ত্রী সাহেবের। লিওর পানে দৃষ্টিপাত করে অযথাই খেকিয়ে উঠলেন তিনি। কোন অ্যাঙ্গেলে এয়ার কুলার ধরেছ? ঠান্ডার বদলে গরম বাতাস বের হচ্ছে। পজিশন ঠিক করো। লিও হতাশায় দম ছাড়ল। কোনো প্রকার ছলচাতুরি না করে সোজাসাপটা গলায় বলল, নিরাপদ দূরত্ব বজায় না রাখলে আর্থিক সংকটের বদলে আপনার প্রাণ সংকটের ঝুঁকি রয়েছে স্যার। চুপ করো। প্রাণ সংকটের এখনও বাকি আছে কিছু। ২৪ ঘন্টা শেষ হতে চলল, এখনও ওই মেয়েকে খুঁজে পাইনি। এরপর কি হবে জানো? বাধ্য শিশুর মতো এদিক ওদিক মাথা দোলালো লিও। অর্থাৎ সে জানে না। মন্ত্রী সাহেবের রুদ্ধশ্বাসের জবাব দিলেন, আমার ক্ষমতা, আমার স্মাগলিংয়ের বিজনেস, আমার বেগমপাড়ার শত শত কোটি টাকার সম্পত্তি সব কিছু ধরে টান দিবে ওই এরিস ওভান। ইতোমধ্যে সে আমার সোনারগাঁওয়ের বাগান বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এরপর নির্ঘাত বাসাবোর কনস্ট্রাকশনে হামলা করে বসবে। কত কোটি টাকার প্রপার্টি নষ্ট হয়ে যাবে ভাবতে পারছো? লিও আবারও মাথা নাড়ায়। অর্থাৎ সে ভাবতে পারছে না। ওর থাবার মুখে একবার পড়লে আমি আনিসুজ্জামান ২ মিনিটে পথের নেড়ি কুকুর হয়ে যাব। লিও হতবুদ্ধি হয়ে ঠোঁট উল্টায়, একটু থেমে হয়ে শুধায়, কিন্তু স্যার একটা মেয়ের জন্য। বাক্য শেষ হবার পূর্বেই কথা কাটেন মন্ত্রী সাহেব। ভাবনায় নিমজ্জিত হয়ে স্বগতোক্তি করে বিড়বিড়ান, সেটাই তো বুঝতে পারছি না লিও। এই ব্লাড এবিসটা হঠাৎ কোনো মেয়ের পেছনে কেন পড়লো? কেসটা কি? লাভ কেস স্যার। লিওর কথায় অপ্রসন্ন মুখে নাক সিটকান ভদ্রলোক বিকৃত মুখে বলেন, নায়া, এরিসার লাভ? এই তো পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা। নির্ঘাত মেয়েটাকে ধরে বেচার ধান্দায় আছে মাফিয়াটা। কিছুক্ষণ নৈশব্দ। এর পরপরই ঢং ঢং আওয়াজ তোলে দিনের দ্বিপ্রহরের জানান দিয়ে গেল ভিনটেজ দেওয়াল ঘড়িটা। সেদিকে দৃষ্টিপাত করে সচকিত হয়ে উঠল লিও। তড়িঘড়ি করে বলল, আপাতত কেসটাকে সাইডে রেখে দিন স্যার। মাফিয়া বসকে কল লাগান। ২৪ ঘন্টা তো শেষ হয়ে গেল। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লেন মন্ত্রী সাহেব। মুঠোফোন বের করে কল লাগালেন এরিসের প্রাইভেট নম্বরে। কয়েক মুহূর্ত বাদে ওপাশ থেকে কল রিসিভ হতেই তোতলানো শুরু করলেন তিনি। কক্সবাজারের পাহাড় ঘেঁষা নিরিবিলি সড়ক। সারা রাত দিকপ্রান্তের মতো ড্রাইভ করে কোথা থেকে কোথায় এসে থেমেছে তার হদিশ জানে না মাফিয়া বস। ড্যাশবোর্ডের গুগল ম্যাপে বড় বড় অক্ষরে এরোর লেখা ভেসে আছে। সামনে সমুদ্র, পেছনে পাহাড়, সাথেই লাগোয়া এক দুর্গম পাহাড়ি রাস্তা। এরিস সেদিকেই এগোচ্ছে, বেলাগাম উত্তম গতিতে। কেন এগোচ্ছে জানে না সে, যেন পথভ্রষ্ট এক পরাজিত সৈনিক। তন্মধ্যে বিপ বিপ করে প্রাইভেট আওয়াজ ভেসে এলো মোবাইল থেকে। ড্রাইভিং করার দরুন কানে ইয়ারবাডস ঢুকিয়ে সেন্সরে আঙুল দাবাতে বিপরীতে প্রান্ত থেকে ভেসে এলো মন্ত্রী সাহেবের ম্লান কণ্ঠস্বর, এরিস, বলে ফেলুন। থমথমে সরে প্রত্যুত্তর করল মাফিয়া বস। মন্ত্রী সাহেব শঙ্কিত, ক্রমশ কণ্ঠতালু জমে আসছে তার। কথা বলতে যেয়েও সুর হারিয়েছেন তিনি। স্পিক আপ। হোয়ার ইজ মি আমর? মি আমর অর্থ বলেছেন প্রেম আমার। একটু ঘুরিয়ে বলল এরিস। মন্ত্রী সাহেব সে কথা বুঝল কি বুঝল না তার ইয়ত্তা নেই। দুম করেই বলে দিল, শি ইজ আউট অফ দ্য কান্ট্রি। মস্করা করছেন? এরিসের ধীমকণ্ঠে আত্মা খামচে উঠল আনিসুজ্জামানের। সে বান্দা রুদ্ধস্বরে জবাব দিল, বিলিভ মি এরিস, তুমি যেভাবে প্ল্যান দিয়েছিলে ঠিক সেইভাবে ফোর্স পাঠিয়ে প্রতিটি জেলায় জেলায় চেকপোস্ট বসিয়েছি, বাট শি ইজ গন। কোথাও খুঁজে পাওয়া যায়নি মেয়েটাকে। ওপাশের অবিরাম কথার ঝড় কিছুতেই আর কর্ণগোচর হলো না এরিসের। অন্তরের তাড়নায় অস্থির হয়ে এক হাতে প্রথমে মুখমণ্ডল কচলাল সে। তার হাতের পেশন এতই তীব্রতর ছিল যে আইব্রাউ রিংটা একদিক থেকে খুলে অন্যদিকে মাংসপিণ্ড অবধি বিদ্ধ করে ফেলেছে। পুরো পিয়ার্সিং এর জায়গাটা রক্তের লালিমায় রঞ্জিত এখন। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না মানুষটা। জিভের ডগায় গাল ঠেলে অ্যাক্সেলেটরে পা দাবিয়ে প্যাডেল দিতে লাগলো ইচ্ছে মতো। ফলস্বরূপ মুহূর্তেই লাফিয়ে ১০০-র উপরে উঠে গেল স্পিডোমিটারের ঘুরন্ত কাঁটা। বন্ধুর পাহাড়ি রাস্তার পিচ্ছিলতাকে চাকার ঘর্ষণে পিষ্ট করে চোখের পলকে উড়ে যেতে চাইছে যেন গাড়িটা। ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটাকে দ্বিগুণ বেপরোয়া করে দিতে ফের অ্যাক্সেলে পা চেপে ধরল ইরিশ। গতিবিধির তোড়ে গাড়ির ইঞ্জিন স্পৃষ্ট হওয়ার উপক্রম। ব্রেকটাও কাজ করা ছেড়ে দিয়েছে গতির তাণ্ডবে। তবুও দমবার নাম নেই মাফিয়া বসের।
সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার তাড়নায় সে ধেয়ে চলেছে উন্মুক্ত ছন্নছাড়া হর্ষের গতিতে। যেন ঈশানীকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন, তেমন করেই ঘটিয়ে যাচ্ছে একের পর এক বিধ্বংস। শো শো ঝড়ো বাতাসের তীব্র আওয়াজে ওপাশ থেকে হতচকিত হয়ে উঠলেন মন্ত্রী সাহেব। তিনি অপ্রস্তুত গলায় শোধালেন, বাই এনি চান্স তুমি কি আমার বাড়ির দিকে ছুটে আসছো? জানি না, দাঁতে দাঁত পিষে জবাব দিল এরিস। সহিংস দানবটাকে কিঞ্চিত মানানোর চেষ্টা করে তিনি বললেন, লিসেন এরিস, তুমি চাইলে আমি গোটা দেশে কারফিউ বসাবো, তাও আমার বাড়িতে বোম ব্লাস্ট করো না প্লিজ। দেশ কেন, গোটা পৃথিবী তছনছ করে হলেও ওকে এনে আমার কোলে বসাবো, এই যে এখানে। কথাটা বলতে বলতেই নিজ উরুর উপর হাত চাপড়ালো এরিস। যদি অন্য একটা নীলচোখের মেয়ে, না মানে টেম্পোরারি, তোমাকে শান্ত করার জন্য আর কি। সন অফ এ বিচ। অশ্রাব্য এক গালি দিয়ে ফোন আলাপের সমাপ্তি ঘটালো এরিস। ওপাশের বান্দা কিছু বলার আগেই কানের ইয়ারবাডসটা ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের খাদে। মন্ত্রীর বাচ্চা মন্ত্রী এতক্ষণে সামনে থাকলে নির্ঘাত কুলখানি হয়ে যেত। ভদ্রলোকের ভাগ্যটা আজ বেশ ভালো, মানতেই হবে। কিন্তু এরিস, তার অশান্ত হৃদয়ের ছটফটানি চোখে দেখার মতো না। দানবের মতো দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। প্রতিটি রুদ্ধ শ্বাসে যেন ছাইচাপা আগুনের উত্তাপ। ঘুমহীন অস্থির মস্তিষ্ক আর বেপরোয়া ব্যতিগ্রস্ত অন্তরের তাড়নায় নিজের মাথার চুল নিজেই খামছে ধরল এরিস। গাড়িটা পাগলা ঘোড়ার মতো এদিক ওদিক ছুটছে। এরিসের মনে হচ্ছে অস্থিরতায় ওর প্রাণটাই বেরিয়ে আসবে এবার। না, আর সম্ভব নয়। উদ্ভ্রান্ত মস্তিষ্কটাকে শিথিল করার প্রয়াসে গাড়ির ড্রয়ের হাতড়ে একমুঠো হেরোইন নাকে চেপে ধরল সে। খানিকক্ষণ থেমে লম্বা করে শ্বাস নিল, অতঃপর পুরোপুরি নেশায় বুঁদ হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই দৃষ্টিপাত করল সম্মুখে। টালমাটাল ঘোলাটে দৃষ্টি জুড়ে শুধুই এক পবিত্র নীলাম্বরীর বিচরণ। এই তো গাড়ির টেক্সটের উপর দুহাত ছড়িয়ে কেমন আনমনে বসে আছে সে মানবী। বৃষ্টি ভেজা হিমেল হাওয়ায় তীর করে উঠছে তার ঝরঝরে কেশরাশি। একস্তর পুরো কাচের আবরণ ভেদ করেও এরিসের নাক চিরে বুকে এসে লাগছে তার শরীরের স্নিগ্ধ ভ্যানিলার সুঘ্রাণ। ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে এরিস। চোখ বন্ধ করেই তুলতুলে নরম নারীদেহটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। কখনো কানের কাছে ফিসফিস আওয়াজে ধ্বনিত হচ্ছে, অরণ্য, আমার অরণ্য। তড়া করে চোখ খুলল এরিস। গভীর খাদের দ্বারপ্রান্তে আসতেই টেনে ধরল গিয়ার। প্রকম্পিত হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই মাদকী আচ্ছন্ন স্বরে বিড়বিড়িয়ে আওড়ালো, হ্যাভি ড্রাগও তোমার কাছে হার মেনে যায়। তুমি তো নেশার চেয়েও ভয়ঙ্কর। বলো কি তুমি, কি আছে তোমার মাঝে? কেন আমার জীবনে এসেছ? আমাকে নিঃশেষ করে দিতে নিশ্চয়ই। কয়েক মুহূর্ত নৈশব্দ। ফের একাই বলতে আরম্ভ করল এরিস, দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে এই জানোয়ারটাকে বারবার সুযোগ দিয়েছ, অথচ এক মুহূর্ত তাকে বিশ্বাস করে ধৈর্য কেন ধরলে না? কেন সাকুরা? এরিসের কাল্পনিক সাকুরা প্রত্যুত্তর করল না ঠিকই, কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে তার বিধ্বস্ত সাকুরা চোখের কোণের অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরির পাতায় লিখল, আমাকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল অরণ্য? আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে ফেরারি হয়ে। আমি তো তোমাকে মেনে নিয়েছিলাম। তোমার পাপের অনলে নিজেকে তমসার মতো মেলে দিয়েছিলাম। তোমার ছেঁড়া বুটের আর রক্তের মিছিলে সঙ্গী হব বলে কত অনিষ্টই না অগ্রাহ্য করলাম, কত অনাচারে সাক্ষী হলাম, নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিলাম। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও চাতকের মতো তোমার সুখ চেয়ে গেলাম, শুধু তোমার হয়ে থাকবো বলে। তোমার ইস্পাত কঠিন বুকের বা পাশে যে নির্জীব হৃদযন্ত্র আছে, সেখানে একটুখানি ঠাঁই পাবো বলে। তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সবকিছু মেনে নিয়ে এই আমি মরীচিকায় ডুবে গেলাম। অথচ তুমি আমার হাতটা ধরলে না ইরিস। একসাথে এক চাদরের নিচে কত ভালোবাসায় মাখানো শব্দহীন প্রতিশ্রুতি ছিল আমাদের, অথচ তুমি আমায় ভালোবাসলে না ইরিস। অবশেষে আরও একবার প্রমাণ করে দিলে তুমি আসলে ভালোবাসতেই জানো না। বিভ্রমে ডুবে গিয়ে এরিসের বোধশক্তি যখন ধীরে ধীরে লোপ পেতে থাকলো, ঠিক সেই মুহূর্তে সে দেখল চলন্ত গাড়ির ট্র্যাঙ্কে বসে অবিরত পা দোলাতে থাকা সাকুরা তার পানে চেয়ে সূর্যের মতো হাসছে। কি স্নিগ্ধ সেই হাসি! গাঢ় সমুদ্রের মতো নীলাভ অক্ষিদয় যেন দূর মহাকাশের তীর তীর করে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের ঝিলিক, যা দেখামাত্রই মেঘমুক্ত গোধূলির ন্যায় মাফিয়া বসের ওষ্ঠকোণে এক ছটাক ম্লান হাসির রেখা ফুটে ওঠে, ফের মিলিয়ে গেল গম্ভীর্যের অন্তরায়।
তার শুষ্ক কণ্ঠতলু ভেদিয়ে অস্ফুট ব্যথাতুর স্বরে ধ্বনিত হলো, প্রেম আমার। ব্যাস, পরপরই এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারিপাশ। কালো রঙের ঝকঝকে রোলস রয়েল গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অকস্মাৎ। কয়েক দফা গড়িয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের পলকে হারিয়ে যায় পাহাড়ের গভীর খাদে। চিটাগং, সেই সন্ধ্যা থেকেই গড়গড় করছে আকাশ। ঈশান কোণে বনমহিষের পালের মতোই জড়ো হয়েছে ঘুটঘুটে কালো মেঘের স্তর। বৃষ্টি আসন্ন। এমত অবস্থায় গলা চিরে ডাকতে ডাকতে নিঝুমের ঘরে এলো তুর্য। নিঝুম, নিঝুম! ঝুম ঝুম ঝুম! ডাকে সাড়া না দিয়েই নিঃশব্দে শুয়েছিল নিঝুম। মনটা আজ বিষণ্ণতার। মেঘে ঢাকা আকাশের মতোই থমথমে হয়ে আছে হৃদজমিন। জীবনের জটিল সমীকরণে ক্রমশ হাঁপিয়ে উঠেছে মেয়েটা। বিয়ের প্রথম প্রথম ভেবেছিল পড়াশোনা, চাকরি বাকরি আর পরিবারের ব্যস্ততায় কাটিয়ে দিবে জীবনটা। বিয়ে তো সামাজিকতা মাত্র, ভালো যে বাসতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আজকাল তুর্যকে বিরক্ত লাগে না আর। আগের মতো অহেতুক ঝামেলাও করে না সে, বরং দায়িত্ববান স্বামীর মতোই একা একা নিজ উদ্যোগে বয়ে নিয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর সম্পর্কটাকে। মাঝে মাঝে নিঝুমের খারাপ লাগে, লজ্জাও হয় ভীষণ। যেখানে নিঝুম এখনও দিনরাত তুষারকে ভেবে ভেবে চোখের জল বিসর্জন দিতে ব্যস্ত, সেখানে তুর্য তার সবটুকু তাগিদ ব্যয় করছে আত্মীয় স্বজনের সামনে তাদের সম্পর্কটাকে পরিণত দেখানোর প্রচেষ্টায়। নিঝুম অবাক না হয়ে পারে না, বিস্ময় নিয়ে ভাবে, এটাই কি সেই তুর্য যে বিয়ের রাতে অবধি ওকে খাটে ঘুমাতে দেয়নি গত 2 মাসে? আর যাই হোক, নিঝুম এতটুকু উপলব্ধি ঠিকই করতে পেরেছে যে তুর্য রহস্যময়। লোকটা ওকে ঠিকঠাক ভালো না বাসলেও অপছন্দ করে না মোটেই। কি রে, না খেয়ে শুয়ে আছিস? ডাকছি কানে যায় না? তুর্যের ডাকে ধ্যানভঙ্গ হয় নিঝুমের। সে কটকাট শব্দে বলে, ডাকছেন কেন? আমি ঘুমাবো। সারাদিনই তো পড়ে পড়ে ঘুমিয়েছিস। খেয়েছিস কয় বেলা? খাবার এখনো টেবিলে পড়ে আছে কেন? খেতে ইচ্ছে করেনি তাই। কথাটা বলতেই খাটে উঠে এলো তুর্য। ঝট করে নিঝুমের কবজি ধরে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দিল ওকে। নিঝুম বিরক্ত ভঙ্গিতে চোখ খুলতেই মিলন ঘটল নয়নের। মেয়েটার ফুলে ঢোল হয়ে যাওয়া চোখ আর ছলছলে দৃষ্টিপানে চেয়ে ভ্রু গুছালো তুর্য। চোখে মুখে বিস্ময় নিয়ে আহত স্বরে বলে উঠল, তুই কাঁদছিলি? নিঝুম মাথা নাড়ায়, অনুরোধ করে বলে, প্লিজ তুর্য ভাই, একটু একা থাকতে দিন। সব সময় তো একা থাকিস নিজের মতো। আমি তো তোকে কোনোদিন বিরক্ত করিনি নিঝুম। তাহলে এখন কেন করছেন? কিছুটা অধৈর্য গলায় চেঁচিয়ে ওঠে নিঝুম। তুর্য পাত্তা দেয় না সেসবে। হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, এই বাসাতে আমি ছাড়া আর কেউ নেই নিঝুম। আমাদের সম্পর্কটা কি আরেকটু উন্নত হতে পারে না? তুর্যের হাতটা একটা ঝটকায় সরিয়ে দিয়ে ফুঁপিয়ে উঠল নিঝুম। রুদ্ধস্বরে বলল, না, পারে না। হাত ছড়ান। আপনি কেন এত স্বাভাবিক আচরণ করছেন? কেন আমার নাম ধরে ডাকছেন? কেন নিজেকে আমার স্বামী হিসেবে জাহির করতে চাইছেন? আমি তো এসবে অভ্যস্ত নই তুর্য ভাই। আচানক প্রত্যাখ্যানে চোয়াল শক্ত হয়ে গেল তুর্যের। দুহাত মুঠিবদ্ধ করে ভেতরের ক্রোধ দমিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জাহির করছি কারণ আমি তোর সত্যিকারের স্বামী, আর তুই আমার বিয়ে করা বউ। নিজেকে এত ইনোসেন্ট ভাবিস না নিঝুম। আমি রেগে গেলে বিছানা থেকে ওঠার মতো অবস্থা আর থাকবে না তোর। ভালোই ভালোই বলছি, খেতে আয়। ক্রন্দনে জোয়ার এলো রমণীর। নাকের পাটা কাঁপিয়ে ঠোঁট উল্টে কেঁদে ভাসালো আবারও। ওর অবিরাম কান্নায় কিঞ্চিত ঘাবড়ে গেল তুর্য। সহসা কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় শোধালো, বাই এনি চান্স তোর এভাবে কাঁদার কারণটা কি আমি? প্রশ্নটা করতে গিয়েও দম আটকে এলো তুর্যের। কারণ নারীর কান্নার কারণ হওয়াটাও যে ভাগ্যের ব্যাপার। কিন্তু এই যাত্রায় সহায় হলো না তার ভাগ্য। ফুপিয়ে ওঠে নাসূচক মাথা নাড়ালো নিঝুম। তাহলে আমাকে কেন বিয়ে করলি ইডিয়ট? সেই ছেলেকেই করতি যার জন্য আমার ঘরে বসে এইভাবে কাঁদছিস। অপ্রত্যাশিত হুঙ্কারে আচানক লাফিয়ে উঠল নিঝুম। তুর্যের এহেন রণমূর্তি ওর ধারণার বাইরে ছিল। মনটা বিষণ্ণ। এমত অবস্থায় তুর্যের চড়াও মেজাজে আগুনে যেন ঘি ঢালার উপক্রম হলো। চটে গিয়ে ছুড়ল কর্কশ বাক্য, আপনি কেন বিয়ে করেছেন? আপনাকে তো কেউ জোর করে ধরে বেঁধে বিয়ে করতে বসায়নি। আপনি তো চাইলেই এক নিমেষে ভেঙে দিতে পারতেন এসব ছলচাতুরি বিয়ের নাটক। আমি তোর মতো কাঁদছিও না, সম্পর্কটাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি। আর তোকে দেখ, মানুষ বিধবা হয়ে গেলেও এভাবে কাঁদে না নিঝুম। তুর্যের কণ্ঠে পাহাড় সমান আক্ষেপ। কি জানে কি হলো, খ্যাপা বাঘিনীর মতো ঝাঁপিয়ে উঠল নিঝুম।
রাগের মাথায় হুট করে উগরে দিল ভেতরে পুষে রাখা চরম সত্যিখানা। কেউ কাঁদে না, কিন্তু আমি কাঁদছি, কারণ এই বিয়েটা আমার কাছে শত্রুবিহীন যুদ্ধের মতো। না চাইতেও চালিয়ে যেতে হচ্ছে। আমি তো তোকে জোর করিনি কখনো, তাহলে কেন করছিস নিজের সাথে যুদ্ধ? হ্যাঁ করছি, কারণ খালামণির 3rd স্টেজ ব্লাড ক্যান্সার। মানুষটা অসুস্থ, ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার অস্তিত্ব। তার শেষমাত্র আবদারটুকু আমি কি করে অগ্রাহ্য করতাম বলুন? শুধুমাত্র খালামণির জন্য এই বিয়েটা করেছি আমি, আর খালামণির জন্য সারা জীবন এই সম্পর্কটা টিকিয়েও রাখবো। তাই বলে আমার মনের উপর হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই, আমার স্বামীরও না। চকিতে স্তব্ধ হয়ে গেল তুর্য। নিঝুমের কথাগুলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ক্রমাগত বজ্রের ন্যায় প্রতিধ্বনি হতে লাগলো তার। শরীরের কোথাও কোনো বাহ্যিক শক্তি নেই, শুধু অনুভব হলো ভেতরের চঞ্চল সত্যটাকে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে ফেলেছে কেউ। আগে কেন বলিসনি? হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রকম্পিত স্বরে বাক্য ছুড়ল তুর্য। এতক্ষণে সংবিত ফিরল নিঝুমের। ঘটনা আজ করতেই সে সঙ্গে সঙ্গে মুখের উপর করতল চেপে ধরে আঁতকে উঠল সে। নিজের করা বোকামির চরম মূল্য দেওয়ার প্রারম্ভে চোখ খিচে আওড়ালো। হায় উপরওয়ালা, আমি এত অধৈর্য কবে হয়ে গেলাম? এই জন্যই মা আমাকে চিটাগং পাঠিয়ে দিয়েছে। তুর্যের কণ্ঠ কঠিন শোনালো। নিঝুম কিছু বলতে যাবে তার আগেই পরবর্তী বাক্য ছুড়ল তুর্য। আমি এখনই কক্সবাজার যাব। কথাটা বলেই হনহন করে বেরিয়ে গেল সে। তুর্য ভাই শুনুন, খালামণি বাড়িতে নেই। তুর্য ভাই! পেছন থেকে হাজারবার চেঁচিয়েও কাজ হলো না কোনো। সহসা কোনো মতে ওড়নাটা গলায় পেঁচিয়ে তুর্যের পেছনে ছুটল নিঝুম। প্রবল বর্ষণে ধূসর বর্ণ ধারণ করেছে রাতের শহর। নিস্তব্ধ সড়কে যানবাহনের আধিক্য নেই, নেই কোনো মানুষের চলাচল। ঝুম বৃষ্টির রাতে সকলেই যেন ঝিমিয়ে পড়েছে নিদারুণ ঘুম ঘুম আলস্যে। দিশেহারা ক্রোধান্বিত তুর্যই কেবল নেমে এসেছে বাড়িধারায়। কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টির তোড়ে কাক ভেজা হয়ে গেছে তার সর্বাঙ্গ। সেদিকে মোটেও ধ্যান নেই তার। রাগ আর অভিমানে মিশেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাঁটছে সে দিক বিদিক। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই তার বোধগম্য নয়। বেশ কিছুটা রাস্তা এভাবেই একাকী হাঁটতে হাঁটতে অকস্মাৎ সামনে এসে দাঁড়ালো নিঝুম। পথ ছাড়, স্পষ্ট স্বরে নিঝুমকে আদেশ করল তুর্য। 2 কদম এগিয়ে এসে দূরত্বে সংকীর্ণতা বাড়ালো নিঝুম। প্রকম্পিত শ্বাস ফেলে বলল, কোথায় যাচ্ছেন? জাহান্নামে। শব্দটা উচ্চারিত হতেই নিঝুমকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে গেল তুর্য। নিঝুম হাল ছাড়ল না, ছুটে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল তুর্যকে। দুহাতের নাজুক বাঁধনে সৌষ্ঠব শরীরটাকে আঁকড়ে ধরে বড্ড অনুনয় করে বলতে লাগলো, শুনুন, আমার কথাটা একটু শুনুন। খালামণি বাড়িতে নেই, চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। এক মুহূর্ত থেমে কর্কশ গলায় বাক্য ছুড়ল তুর্য। আমি কৈফিয়ত চাইনি, বাসায় যা নিঝুম। হাতের বাঁধন দৃঢ় করল নিঝুম। মাথাটা ওর পৃষ্ঠদেশে এলিয়ে দিয়ে বলল, আপনিও চলুন। তপ্ত শ্বাস ছাড়ল তুর্য। ছদ্ম রাগ নিয়ে বলল, যেভাবে এসেছিস সেভাবে যা। আপনার পেছনে ছুটতে গিয়ে কোথা থেকে কোথায় এসেছি নিজেও জানি না, এখন ভয় করছে। প্রত্যুত্তর করল না তুর্য। অসহনীয় নৈশব্দে ছেয়ে গেল চারিপাশ। উন্মুক্ত বাড়িধারার শীতল পরশ হামেশাই ছুঁয়ে দিল তাদের সর্বাঙ্গ। তুর্যের পিঠ ছাপানো জলে ভিজে একাকার নিঝুম। তার পরিধেয় সফেদ সেলোয়ার কামিজের প্রলেপ ছাপিয়ে পেলব তনুর প্রতিটি খাঁজ স্পষ্ট হতেই জমে গেল তুর্য। শুষ্ক ঢৌ গলাৎকরণ করে নিজের পুরুষালী বাসনাগুলোকে জুৎসই সামাল দিয়ে বলল, মুক্তি চাস? না। তবে একটু সময় দিন, আমি গোছাতে চাই নিজেকে আপনার জন্য। আমি ঘরে ফিরলে তোর কাল হব আজ। তবুও চলুন। তুর্যকে মানানোর প্রয়াসে ঝোঁকের বসেই কথাটা বলে দিল নিঝুম। এতক্ষণে ঘড়ি তাকালো তুর্য। গৌরবর্ণের সুঢৌল মুখাবয়ব জুড়ে তার উপচে পড়া লালিত্য। বৃষ্টি ভেজা ঝাঁকড়া চুল মেঘের মতো ঠাঁই নিয়েছে কপালে। বেদনাবিন্দুর ছলছলে নেত্রদ্বয় পরক করতে অতর্কিতে ভেতরটা খামচে উঠল নিঝুমের। আজ তার জন্যই ক্ষতবিক্ষত তুর্য। না জানি কতটা কষ্ট বুকে লুকিয়ে এভাবে চেয়ে আছে মানুষটা। ভীষণ টানাপোড়েন নিয়ে আলগোছে আরও খানিকটা সন্নিকটে এগুলো নিঝুম। অতঃপর নিজের গায়ের ওড়নার প্রান্ত তুলে দিল তুর্যের মাথার অগ্রভাগে। মুহূর্তেই নিঝুমের কপালে কপাল ঠেকালো তুর্য। মহাবিষ্টের ন্যায় আচ্ছন্ন স্বরে বলল, চল ফিরে যাই। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না আমার কাছে, দিন ফোরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন। তোমার কাছে
খরস্রোতাও গতিহীন। অ্যানাস্থেসিয়া অ্যানা। অপরিচিত সম্বোধন, অথচ পরিচিত কণ্ঠস্বর। পেছন দিকে কারোর অতর্কিত পদধ্বনি টের পেয়ে মাঝপথেই থমকে গেল ঈশানী। মাহিন গ্রোসারি থেকে ফিরেছে, হাত ভর্তি বাজার তার। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে আগ বাড়িয়ে শুধালো, থেমে গেলে যে? দিনের শেষ প্রহরের জানান দিয়ে সূর্যরাজ গা এলিয়েছে পশ্চিমে। সোনার ছটার মতো কমলা রঙের মরা রোদ এসে ঠিকরে পড়ছে ভিন্টেজ জানালায়। সেখানটায় দাঁড়িয়ে থাকার দরুন ঈশানীর মোম ঢালা কোমল বদনে চিকচিক করছে সোনালি আলো। মাহিনের কণ্ঠ ধাতস্থ হয় রমণী। সহসাই পেছনে ঘুরে জবাব দেয়, এমনি? এখনো মন খারাপ? মাহিনের ক্লান্তিমাখা মুখাবয়বে স্বস্তির রেশ। নির্ঘুম চোখে জ্বর হয়েছে ভরসার দীপ্তি। আজ প্রায় 2 সপ্তাহ হলো বাংলাদেশ ছেড়েছে ওরা। কানাডা ফিরে ঈশানীকে প্রথমে ব্রিটিশ কলাম্বিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বন্ধু পরিচয় রেখে এসেছিল মাহিন। ভদ্রতার খাতিরে আশ্রয় দিলেও এভাবে একা একা ভিনদেশে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে খুব একটা ভালোভাবে নেয়নি তারা। তাদের কোঁচকানো নাক আর প্রশ্নবিদ্ধ দৃষ্টি চোখ এড়ায়নি মাহিনের। সে যখন বুঝলো এখানকার পরিবেশ আর মানুষ দুটোই ঈশানের জন্য বিপজ্জনক, তখনই এক কাপড়ে নিয়ে চলে এসেছে ঈশানীকে। নতুন শহর, নতুন জীবন, নতুন পরিচয়। যেন পুনরুজ্জীবিত ঘটেছে ঈশানীর। সবকিছু ছাপিয়ে নাজুক উদরে বেড়ে ওঠা অস্তিত্বটাই কেবল পুরাতন। ব্রিটিশ কলাম্বিয়ার উইস্টলার শহরটা আলপাইন এরিয়া। ছোট ছোট পাহাড়ি উপত্যকায় মনোরম বাহারি ডিজাইনের সারি সারি বাড়িঘর। এক নজরে দেখলে মনে হবে শিল্পীর তুলির আঁচড়ে প্রতিফলিত এক ছবিতে আঁকা ছোট্ট শহর। এখানেই একটা রেন্টেড হাউসে উঠেছে ওরা। যদিও আলপাইন অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময়ই বৃষ্টি আর বরফে আবৃত থাকে, তাই জীবনযাপন কিছুটা দুষ্কর। তবে এরিসের নখদর্পণের আড়ালে থাকার জন্য সরাসরি শহরে না থেকে এই অঞ্চলটাকে উপযোগী মনে করেছে মাহিন। খানিক থেমে নাসূচক মাথা নাড়ালো ঈশানী, অর্থাৎ তার মন খারাপ নেই। প্রলম্বিত শ্বাস ফেলে ওর নিকট এগিয়ে এলো মাহিন। নীরের ছড়ে বলল, আই উইশ তোমার সবটুকু মন খারাপ দূর আকাশের মেঘের মতো হাওয়ায় মিলিয়ে যাক। ঈশানীর মোম ঢালা বদনে আধার ঘটালো হঠাৎ। মাথা নমিত করল তক্ষণি। পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখেই বলল, আমার জন্য আপনাকে এত ঝামেলা পোহাতে হলো। আত্মীয়ের সাথে খারাপ সম্পর্ক তৈরি হলো। কি করে যে বোঝায়? কি বোঝাবে? ঈশানী চট করেই জবাব দিল, আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আপনার সব ঋণ শোধ করে দেব মাহিন। ঈশানের শিশুসুলভ ভাবনায় মিটিমিটি হাসল মাহিন। তির্যক ভ্রু নাচিয়ে শুধালো, আচ্ছা কিভাবে শোধ করবে? আমি অনেক কাজ করব, ততদিন না হয় আমাকে একটু সাহায্য করুন। ঈশানের মাথায় হাত রাখতে চেয়েও কি ভেবে যেন ফিরিয়ে নিল মাহিন। প্রসন্ন হেসে জানালো, বোকা মেয়ে, বলেছিলাম না সব সময় পাশে পাবে? তাহলে এখন এত সরি কেন হচ্ছ? কে বলেছে তুমি আমার ঝামেলা? ঝামেলা, অনেক বড় ঝামেলা। মলিন মুখে সুপ্ত হাসির রেখা উদয় হলো মাহিনের। ক্লেশ নয়নে এক পৃথিবী সমান আক্ষেপ ধরে রেখে মনে মনে সে আওড়ালো, আই উইশ তুমি আমাকে ভালোবাসতে, আর এই সুখের ঝামেলাটুকু সারা জীবন আমার ভাগে লিখে দিতে। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 53। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।